নিশা ঝরা গলায় বলে, সত্যিটা আপনি জানেন, যেতে দিন আমায়, কেন আটকে রেখেছেন? হৃদ সরস গলায় বলে, জীবন থাকতে না তোমাকে আমি আটকে রাখিনি, তুমি নিজেই নিজেকে আটকে রেখেছো। আমি থাকবো না এখানে, দম আটকে আসে আমার। আপনার সাথে থাকতে ঘৃণা করি আপনাকে। কেন বুঝেও না বোঝার ভান করেছেন? হৃদ দাঁতে দাঁত চাপে নিশাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। নিশাত কাতর চোখে তাকালো। হৃদ নিশাতের দিকে খানিক ঝুঁকে দুহাত নিশাতের দুপাশে বিছানায় রেখে জ্বলন্ত গলায় বলে, আর একবারও যদি আমার থেকে দূরে থাকার কথা বলেছ, আমি নিজেও জানি না আমি কি করব। আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, থাকতে তোমার আমার সাথেই হবে। বাড়াবাড়ি করবে না নিশাত। যত তাড়াতাড়ি সবকিছু মেনে নিবে তত তাড়াতাড়ি তোমার নিজের জন্যই ভালো। নিশাত আহত চোখে তাকালো। হৃদ নিশাতের চোখের দিকে তাকিয়ে নিভে যাওয়া প্রদীপের মতো ধপ করে নিভে যায়। এ চোখের কাতরতায় বারবার হারায় সে। কষ্ট দিবে না চাইতেও তার ভালোবাসার মানুষকে আজ সে নিজেই কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু তার কাছেও যে কিছু করার নেই। সে থাকতে পারবে না নিশাতকে ছাড়া, কখনোই পারবে না। হৃদ নিশাতের দুপাশ থেকে হাত সরিয়ে নেয়, সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় নিচু হয়ে কোলে তুলে নেয়। নিশাত চৌকিতে হৃদের গলা জড়িয়ে ধরে। হৃদ কোলে নিয়ে ঘরের বাইরে যেতে নিলে নিশাত ব্যাগতিক নড়চড় করে শব্দ করে আর প্রশ্ন করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যাব না আমি কোথাও। নামান আমাকে, নামান বলছি। হৃদ কোনো কথাই বলল না, কোলে নিয়ে পাশের ঘরে চলে গেল। ভেতরে গিয়ে পা দিয়ে দরজা ভেরিয়ে দিল। নিশাতকে বিছানায় নামিয়ে দিতে নিশাত বিছানায় পিছিয়ে গেল। নিশাত সন্দেহীন চোখে তাকিয়ে রইল। হৃদ বিছানায় গিয়ে একপাশে সোজা হয়ে শুয়ে পড়ে। নিশাতের হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুয়ে দেয়। হৃদ নিশাতের উপর হয়ে শোয়। নিশাত চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নেয়। হৃদের তপ্ত নিঃশ্বাস নিশাতের গলায় পড়ছে। হৃদ নির্নিমেষ গলায় বলে, সম্পূর্ণাঙ্গিনী, আমি তোমার মাঝে আমাকে খুঁজতে চাই। শরতের আকাশের সাদা মেঘ হয়ে ছুঁয়ে দিতে চাই। আমার অর্ধাঙ্গিনীকে সম্পূর্ণরূপেই আমার সম্পূর্ণাঙ্গিনী করতে চাই। হৃদের গলা জড়িয়ে এলো। নিচু হয়ে সন্তর্পণে নিশাতের গলায় মুখ ডোবালো। অপ্রস্তুত হয়ে গেল নিশাত। ভয়ে শরীর ঝাঁঝিয়ে উঠে তার। আজ কি তবে সব শেষ হয়ে যাবে? নিশাত সরে যেতে চাইল, এক চিমটিও নড়তে পারেনি। হৃদ এক হাত দিয়ে নিশাতের মাথার পেছনে রেখে অন্য হাতে জড়িয়ে গলায় ঠোঁট ছুঁয়ে রেখেছে। বেশ কিছু সময় পর খেয়াল হলো হৃদের শ্বাস ঘন ঘন হয়ে আসছে। বুঝতে বাকি নেই হৃদ ঘুমিয়ে গেছে। নিশাত স্বস্তির শ্বাস ফেলে। আকাশের তারার মাঝে নিজের অক্ষি যুগল আবদ্ধ রেখেই অশ্রু বিসর্জন দেয়। তবে কি এই জীবন থেকে কখনোই মুক্তি হবে না? কখনোই না। ঘুমানোর জন্য দুচোখ বুঝলো আরা। পরক্ষণে চোখ মেলল। বারবার শুধু কাল সকালের কথা মনে পড়ছে। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। অস্থির লাগছে। অশান্ত মন বারবার ধকল বইয়ে দিচ্ছে শরীর জুড়ে। সাধারণত আরাফ ঘুম থেকে উঠে দেরি করেই, তবে আজ না চাইতেও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। দুহাত মাথার নিচে রেখে চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে থাকে। বারবার তার মস্তিষ্ক প্রশ্ন করছে, কেন কাল তুষির সাথে এমন করলি তুই? কেন নিজেকে কন্ট্রোল করতে পারলি না? আরাফ উঠে বসলো। মাথা ধরেছে ভীষণ, চাইলেও পারছে না নিজেকে শান্ত করতে। বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে এক হাত দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। ঠান্ডা পানি শরীর ছুঁয়ে দিতে কিছুটা শান্ত লাগলো। তুষি অন্যমনস্ক আজ। বরাবরের মতো তার মুখ আজ চলছে না। সে নিষ্প্রভ চোখে তার সামনে রাখা পাউরুটি আর ডিমের দিকে তাকিয়ে আছে। সকাল সকাল এসব দিয়ে গেছে তার মা। তুষি পাউরুটির দিকে তাকিয়ে থাকতে থাকতেই সামনের বরাবর বসা ইলুর দিকে তাকালো। ইলু পাউরুটিতে যে এক কামড় বসাচ্ছে, আবার হাতের বইটার দিকে কপাল কুঁচকে ভরা মুখে বিড়বিড় করছে। তুষি বিরক্ত হলো। এই মেয়ে তো কিভাবে পড়ে? চোখে চশমাটা এমনভাবে ঠিক করছে যেন দ্বিতীয়বার ঠিক না করলে সেটা চোখ থেকে নেমে ঝুলে পড়বে। হ্যাঁ, তুষি অতিষ্ঠ চোখে তাকিয়ে বলে, তুই যতবার চশমা ঠিক করিস অতবার তো মেয়েরা নিজের চোখের কাজলও ঠিক করে না। ইলু কপালে ভাঁজ ফেলে একবার তুষির দিকে তাকালো। ওর দিকে তাকিয়ে থেকেই হাতের পারোটা পুরোটা মুখে তুলে গাল ভরে ঠিক গরুর মতোই জাবর কাটতে লাগলো। তারপর আবার চোখ নামিয়ে বইয়ে ধ্যানমগ্ন হলো। তুষির বিরক্ত নিয়ে বলল, ইলুপু, তুই একটু সাজতেও তো পারিস, একটু কাজলও তো দিতে পারিস। মেয়েদের চোখ কাজল কত কিউট লাগে, কত মায়াবী লাগে জানিস?
ইলু চমকানো চোখে তাকালো তুষির দিকে, গোল গোল চোখ করে বলল, এইসব কি সর্বনাশী কথা তুষু? কি বলছিস এসব? তুষি বোকা চোখে তাকিয়ে ভ্যাবলা গলায় শুধালো, কি বলেছি আজীব তো, এমন রিয়েক্ট করার কি আছে? ইলু সেন্টি খাওয়া ফেস করে দৃঢ় গলায় বলল, আমি কখনোই চোখে কাজল দিতে পারবো না তুষু, কারণ কাজল দিলে আমাকে মঞ্জুরিকার মতো দেখা যায়। তুষি ফিক করে হেসে দিল। ইলু পুনরায় চশমা ঠিক করে পানির গ্লাসে চুমুক দিল, বই হাতে ঘরে চলে গেল। তুষি হাসতে হাসতে এই সামনে তাকাতেই দেখল তার মা জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। তুষি হাসি থামিয়ে প্লেট থেকে 12টি একটু ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, উফ আম্মু, তোমার হাতে রান্না কি আর বলবো, তোমার রান্না তোমার মতোই বেস্ট। তুমি তো বড় বড় শেফ হওয়ার যোগ্যতা রাখো। এত মজার পাউরুটি আমি কখনোই খাইনি। এত টেস্ট লাগছে কেন? তুষির আম্মু গ্লাসে পানি ঢেলে তুষির সামনে দিয়ে বলল, কারণ পাউরুটিটা সকালে ইলু দোকান থেকে কিনে এনেছে। তুষির মুখটা চুপসে গেল। আম্মুকে ফুলাতে গিয়ে ভুলেই গেছিল যে সে এখন আসলে খাচ্ছেটা কি। পাউরুটি যে তার মা ঘরে বানাবে না বোঝা উচিত ছিল। তুষি বিনা বাক্যে বিরস মুখে রুটি চিবোতে লাগলো। মেয়েকে ঝিমিয়ে খেতে দেখে তুষির আম্মু ঝাড়ি মেরে বলল, এমনভাবে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে। তুষি ঘড়ির দিকে তাকালো, সবে 8টা বাজে, কলেজ 10টায়। দেরি হয়ে যাচ্ছে এ কথার মানে কি? তুষি কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, কলেজ তো যেতে দেরি আছে, এখনই তাড়া দিচ্ছ কেন আজব? কলেজে যাবি না তুই? আমার সাথে আরাফের বাসায় যাবি। তুষির বুকে ধক করে উঠল। আরাফের নামটা শুনে গতকাল গাড়িতে যা হয়েছিল সবকিছু চোখের সামনে দৃশ্যমান হলো। তুষির গলা শুকিয়ে এলো। সে ওই বাসায় আর যাবে না, কখনোই যাবে না। আরাফের মুখোমুখি তো হবে না, কিছুতেই হবে না। তুষি গ্লাস থেকে পানি খেয়ে গলা ভেজালো, নিজেকে শান্ত করে বলল, আমি যাব না কোথাও, তুমি যাও। তুষির আম্মু যেন কথাটা শুনলেন না, গ্লাস প্লেট গুছিয়ে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আরাফের মা নিজে ডেকেছে। শোন, ওই যে ফিরোজা রঙের গাউনটা আছে না, ওইটা পরিস, তোকে ভালো লাগে। খাবার শেষ করে রেডি হয়ে নে, আমিও যাই গিয়ে রেডি হয়ে নিই। তুষি চোখে মুখে ভয় আর লজ্জা এসে হানা দিল, সাথে অভিমান এসে মন গহীনে আবির্ভূত হলো। তুষি আর তার মা বসে আছে সোফায়। আরাফের মা চা নিয়ে এসে তুষির মায়ের হাতে দিলেন, অতঃপর তুষির হাতে চকলেট কেক দিয়ে হাসি মুখে বললেন, তোমার না পছন্দ অনেক, খেয়ে বলো কেমন হয়েছে। উৎফুল্ল হয়ে গেল তুষির মন। চকলেটে কেকে চামচ বসিয়ে ছোট্ট টুকরোটা মুখে নিল, আয়েশ করে বলল, কদম দোকানের কেকের মতো। তোমার তো কেকস অ্যান্ড কুকস এর ওনার হওয়া উচিত। আরাফের মা মলিন হাসলেন, সোফায় বসে উদাস চোখে তাকালেন ডান দিকের আতখোলা ঘরের দিকে, বিরস মুখে বললেন, নিশা তো তোমার মতো কেক অনেক পছন্দ করত, তবে ওর পছন্দ ছিল ভ্যানিলাটা। তুষি নির্নিমেষ চোখে তাকায় নিশাতের ঘরের দিকে। নিশাতের জন্য মন খারাপ হলো। আজ ঘরটা নিজেরই ফাঁকা ফাঁকা লাগছে। না জানি এই বাড়িতে সবার কি অবস্থা। তুষি প্লেট হাত থেকে নামিয়ে সেন্টার টেবিলে রাখে। আরাফের মায়ের দিকে তাকিয়ে প্রশ্নার্থক কণ্ঠে জিজ্ঞেস করলো, আন্টি, আমি কি নিশাতের ঘরে যেতে পারি? আরাফের মা নির্দ্বিধায় সায় জানায়। তুষি পা বাড়ালো নিশাতের ঘরে। তুষি আরাফের মায়ের চোখের আড়ালে যেতেই তিনি চায়ের কাপ তুলে দিলেন তুষির মায়ের দিকে। তপ্ত শ্বাস ফেলে বললেন, আপা, তোমার সাথে কথা আছে, যেই জন্য ডাকা। তুষির মা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বলো আপা। আরাফের মা ইতস্তত করে বললেন, আসলে আপা, একটা প্রস্তাব দিতে চাই। আরে বলো না, এত ইতস্ত করছো কেন? আরাফের মা একটানে শ্বাস নিয়ে বললেন, আমার ঘর খালি হয়ে গেছে, আমার ঘরটা এখন ফাঁকা ফাঁকা, আমার বুকটাও ফাঁকা হয়ে গেছে। তোমার কাছ থেকে তোমার মেয়েটাকে চাই আপা, তুষিকে চাই। আমার আরাফের জন্য তোমার তুষিকে দিবে? তুষি সন্তর্পণে দরজা খুলে ভেতরে গেল। ঘরে যেতেই নিশাতের ঘ্রাণ পেল, চোখ বন্ধ করলো। ঘ্রাণে মনে হচ্ছে তার প্রাণের সখী তার আশেপাশেই আছে। চোখ মেলল তুষি, কই? নিশাতের ঘ্রাণ পেলেও তাকে কেন দেখছে না? বিষাদ ভরা তোর মনে বারান্দায় যায়। কত শত খুনসুটিতে মেতে থাকতো দুজন। হ্যাঁ, ঠিক এখানে দাঁড়িয়ে তো দুজন ঝগড়া করত, আবার ভাব হয়ে যেত। তিমিরাচ্ছন্ন নিষ্প্রভ পায়ে বারান্দা থেকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতে কারো প্রশস্ত বুকে তুষির মাথা ধাক্কা লাগলো। তুষি অন্যমনস্ক থাকার নিয়ন্ত্রণহীন হলো। কাত হয়ে পেছনে পড়তে নিতেই
মাথার পেছনে এক হাত পড়ে যাওয়ায় বাদ সাধল। তুষি ভয়ে নাক মুখ কুঁচকে ফেলেছে। পড়ে যে যায়নি সেটা বেশ বুঝতে পেরেছে। ফট করে চোখ খুলল। আরাফের চাহনি দেখে তুষির মনে নাম না জানা ঝড় শুরু হলো। নাম না জানা অনুভূতি, আনুরক্তি, আসক্তি, অভিরতি এসে ছেয়ে গেল তুষির মনে। তবে তুষি চেহারায় এমন অভিব্যক্তি করলো যেন সে আরাফকে দেখে বেশ বিরক্ত। সে আরাফের থেকে ছাড়িয়ে নিল নিজেকে, পাশ কাটিয়ে চলে যেতে নাই। আরাফ তুষির বাহু ধরে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। তুষি মুখ ঘুরিয়ে রেখেছে। তুষির অভিমানী মুখশ্রী দেখে তপ্ত শ্বাস ফেলে। মন স্থির গতিতে তুষির কাজ ঘেঁষে দাঁড়ায়। কম্পিত হতে থাকে তুষির হৃদস্পন্দন। আরাফ মোলায়েম গলায় বলে, সরি। তুষির মুখ ফুটছে না। আরাফ তার অতি নিকট, শ্রবণ গহ্বরে শুধু পৌঁছাচ্ছে আরাফের শ্বাস প্রশ্বাসের নিষাদ। তুষি মুখ নামিয়ে রেখেছে। আরাফ তুষির এত চুপ থাকা মেনে নিতে পারছে না। আরাফ তুষির নিকট ঘেঁষে দাঁড়ায়, মৃদু স্বরে বলল, আমার দিকে তাকাও তুষি। তুষি তাকাতে গিয়েও পারল না। উষ্ণ আতষ্ণ মন, তার মন গহীনে বিরাজ করছে। আরাফের ক্রোধ মাথা চাড়া দিল। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো। সামান্য ধমকে বলল, তাকাতে বলিনি তোমাকে, লুক এট মি। তুষি কেঁপে ওঠে। আরাফের দিকে তাকানোর বদলে মুখ আরো নামিয়ে চোখ বন্ধ করলো। আরাফ ঠোঁট গোল করে শ্বাস ফেলল। হাত বাড়িয়ে তুষির গালে রাখলো। তুষির নত মস্তিষ্ক উপরে তুলতেই দেখলো পানিতে টইটম্বুর জলে ভরপুর তার চোখ। টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরাফ মৃদু শ্বাস টানলো। বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিল দু চোখের সেই জল। তুষির ক্রোধান্বিত মুখশ্রী দেখে নিজের মনে লুকিয়ে রাখা আন্তরিক বাসনা, সুপ্ত ইচ্ছে দমিয়ে রাখতে পারছে না। আরাফ চোখ সরিয়ে গাল ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এই মুহূর্তে সে কালকের মতো কোনো ভুল করতে চায় না। আরাফ ছেড়ে দিতেই তুষি চট করে আরাফের মুখপানে তাকালো। বিস্ময় দু মুখে হাত দিয়ে ফেলল। আরাফের মুখপানে কোটর থেকে চোখ বেরিয়ে আসা চিত্তে তাকিয়ে রইল। আরাফ কি কিছুক্ষণ আগে তাকে সরি বলল? তুষি মুখ হা করে চট করে বলল, আপনি কি সরি বলছেন? এই মাত্র বলেছেন সরি, আবার বলুন তো। আরাফ থতমত খেয়ে যায়। সে সরি বলে ফেলেছে তুষিকে। যে ছেলে এত সহজে সরি বলে না, নিজের ভুল হলে চুপ করে থাকে, তাও মুখ থেকে সরি উচ্চারণ করে না, সে ছেলে আজ আবেগে আপ্লুত হয়ে সরি বলে ফেলল। ভাবা যায়? আরাফ নিজের মুখের ভাব স্বাভাবিক রেখেই বলল, হোয়াট ননসেন্স, আমি সরি বলবো তো তোমাকে? ইম্পসিবল। তুষি নিজের কথায় অনড়। সে স্পষ্ট শুনেছে আরাফ তাকে সরি বলেছে। সে নিজে আরাফের দিকে এক পা এগিয়ে গেল। সন্ধিহান গলায় বলল, আমি শুনেছি আপনি সরি বলেছেন। বাহ, মিস্টার আরাফ মাহবুব কিনা তুষিকে সরি বলেছে, গ্রেট। আরাফ চোখ রাঙিয়ে তাকালো তুষির দিকে। তোমার ননসেন্স কথা বন্ধ করো, স্টুপিড। তুষি যেন নিজের রূপে ফিরে গেল। ফটর ফটর করেই বলল, আমাকে চুপ করে থাকতে বললেই হলো। আমি এখন সবাইকে বলবো দ্য গ্রেট আরাফ মাহবুব তুষিকে সরি বলেছে। এটা তো আমি চাপিয়ে দেব, গলিতে গলিতে মাইকিং করে বেড়াবো। তবে বুঝবেন, একে একে সব কিছুর হিসাব নিব। হ্যাঁ, আমাকে এখনো চিনেননি। তুষি বকবক করতে করতে আরাফকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তুষি তার ডান পা বাড়ানোর আগেই আরাফ তুষিকে হাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আরাফের আকস্মিক কাণ্ডে হতবাক হলো তুষি। তুষি আরাফের চোখের দিকে তাকিয়ে দুহাতে খামচে ধরে আরাফের বুকে টি শার্ট। আরাফ এক ঘরে চলে যায়, কোমরে চাপ প্রয়োগ করে। তাতে আরো ঘনিষ্ঠ হয়ে যায় দুজন। তুষি আরাফের টি শার্ট এমনভাবে খামচে ধরেছে যেন এক্ষুনি ছিঁড়ে ফেলবে। আরাফ এক মোহে আটকে গেল, হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল তুষির গালে। তুষি আরাফের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। আরাফ ধীরে সুরে বলে উঠল, আমার অপ্রত্যাশিত ক্রোধ, অমর্ষ সব তোমাকে সহ্য করে নিতে হবে। পুরো আমাকেই তোমার সহ্য করতে হবে। আরাফ থামলো। ক্ষণিক পর আবারও এক ঘরে আটকে শুধালো, বিয়ে করবে আমায় মোহমায়া? শির দ্বারা বেয়ে তরল স্রোত বয়ে গেল। কিয়ৎকাল পার হয়ে গেল। হতবিহব্বল হয়ে গেল তুষি। এটা কোন আরাফ? তুষি শরীর ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। থমকানো মুখশ্রী, শরীর লাগাতার কাঁপছে। হরতাল চলছে মনের ভেতর। আরাফের মুখ থেকে এইমাত্র সে কি শুনেছে বুঝতে পারছে না। আরাফ তাকে কি জিজ্ঞেস করলো? তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? আর কি নামে ডেকেছে? মোহমায়া? তুষি ফেল ফেল করে তাকিয়ে আছে আরাফের দিকে।
অ্যান্সার দিতে এত টাইম নিচ্ছে কেন? অত রোমান্টিকভাবে প্রপোজ করতে পারেনি। এসব ফালতু ব্যাপারে টাইম ওয়েস্ট করার মতো টাইম আবার নেই। বিয়ে করতে হবে তোমাকে। আই হোপ বুঝতে পেরেছো। আরাফের গম্ভীর গলায় তুষির টনক নড়ল। নড়ে চড়ে আরাফের দিক থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে আরাফ নিজেই ছেড়ে দেয়। তুষি দু কদম পিছিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, বিয়ে করতে হবে মানে? আর এইভাবে বুঝি কেউ বিয়ের প্রস্তাব দেয়? কারোর সাথে আমাকে মেলাবে না তুষি। আমি তো বললাম ওসব হাঁটু ভেঙে বসে ফ্লাওয়ার হাতে প্রপোজ করতে পারবো না। তুষির মেজাজ বিগড়ে গেল। বিয়ে করবে বললেই হলো নাকি? মামার বাড়ির আবদার? তুষি মুখ ঘুরিয়ে বলল, যদি এখন আমি বলি আপনার মতো খাম্বাকে আমি বিয়ে করব না, তাহলে? আরাফ বেজায় খেপে গেল। চট করে তুষির হাত চেপে ধরল। ফুলকে উঠে বলল, চোরি একদম সোজা করে দেব। লিসেন, বিয়ে তোমার আমাকেই করতে হবে। বেশি তেড়িমেড়ি করেছ তো মেরে ডাস্টবিনে ফেলে দেব, কাঁথা একটা। তুষি হা হয়ে গেল। মেজাজ তারও সেট খারাপ হচ্ছে। তুষি আরাফের থেকে নিজের হাত ছাড়ালো। সাহস সঞ্চয় করে ঝাড়ি মেরে বলল, আপনি আর পারেননি বা কি? খাম্বার মতো একটা শরীর, সেই শরীরের জোর দিয়ে শুধু কখন থাপ্পড় মারবেন, কখন ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন, সেই চিন্তা মাথায় ঘুরে শয়তান অলওয়েজ আপনাকে নাড়েচাড়ে। বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তো মেরেই ফেলবেন। ধরেন আমি আপনাকে একদিন কফি বানিয়ে দিলাম, কফিতে চিনি বেশি হলো, আপনি একটা থাপ্পড় লাগিয়ে বলবেন, স্টুপিড, তোমাকে কফি বানাতে বলেছি, মেরে একদম ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আবার কিছুদিন পর আমি আপনাকে বললাম যে আমি প্রেগন্যান্ট, আপনি বাবা হতে চলেছেন, তখন আপনি কানের নিচে একটা দিয়ে বলবেন, ফাজিল মেয়ে, তোমাকে প্রেগন্যান্ট হতে বলেছি, এক থাপড়ে সোজা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আরাফের রাগ হলো ভীষণ। তুষি বকবক সে বরাবরই শুনতে পারে না। সে তো নরম গলায় কথা বলেছিল যাতে তুষির রাগ ভাঙে, কারণ তুষিকে এত নিশ্চুপ মানায় না। এখন তো মনে হচ্ছে চুপ করে থাকলেই ভালো হতো। আরাফ আবারও পা ফেলে তুষির সন্নিকটে দাঁড়ালো। কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলল, এত এত কথা শুনতে চাইনি। বলেছি বিয়ে করবে মানে বিয়ে করবে। তুষি মুখ বেঁকিয়ে দিয়েছে। সে ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করতে লাগলো। আরাফ লম্বা শ্বাস টেনে তুষির ডান হাত শক্ত করে চেপে ধরল। চোখ থেকে রুড ভাব সরিয়ে আবেগময় আঁখিতে তাকিয়ে ধীর গলায় বলে, বিয়েটা করো না, শুধু কথা দিচ্ছে মারবো না, বাট আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। কালকের ঘটনার পর আমি নিজের চোখে নিজে অপরাধ হয়ে গেছে। কালকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল, ইচ্ছাকৃত না। তবে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্বিতীয়বার ঘটবে কিনা সে ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না। তুষির বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে। চোখ নামিয়ে তাকালো হাতের দিকে। আরাফ ওর হাতটা শক্ত করে চেপে ধরে আছে। আরাফের চোখের দিকে তাকাতে অপরিচিত ঠেকলো সমস্ত কিছু। আরাফের চোখে সে তার জন্য রাগ বিরক্তি ছাড়া আর কিছুই দেখেনি। তবে আজ অন্য কিছু দেখছে। তুষি রিনরিনিয়ে বলল, আমি তো অনেক বকবক করি, কখনো সিরিয়াসলি কিছু বলি না, যা মুখে আসে তাই বলে ফেলি। আর আপনি তো একদম উল্টো, চুপচাপ গম্ভীর গোমরা মুখ, কেমন যেন হনুমান টাইপ, না মানে অন্যরকম আর কি। আপনি আর আমি কি? তুষির কথা শেষ হবার আগেই আরাফ থামিয়ে দিল। তুষির থেকে মুখ ঘুরিয়ে ফ্যানের সুইচটা টিপে দিল। টি শার্টের উপরের দুটো বোতাম খুলে বিছানায় হেলান দিয়ে আছোয়া হয়ে বসলো। তারপর কপালে স্লাইড করতে করতে বলল, তোমার ওপিনিয়ন শুনতে চাইনি। বিয়ে তুমি আমাকে করবে, সো এত জ্ঞান না দিয়ে রুম থেকে বের হও। তোমার জন্য কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আমার ঘুম প্রয়োজন। গেট লস্ট। আরাফের কথা শ্রবণ কেন্দ্রীয় হতেই রাগে ফুঁসতে লাগলো তুষি। তুষির রাগকে গ্রাহ্য না করে আরাফ ব্যাপকভাবে ধমকে বলল, দাঁড়িয়ে আছো কেন? আমাকে যদি উঠে তোমাকে বের করতে হয় তাহলে বের করে একদম সোজা ডাস্টবিনে ফেলে আসবো। আরাফের এসব ফালতু ধমক শুনে তুষির শরীরে জ্বলন শুরু করলো। সে ধপাধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আরাফ তুষির যাওয়ার দিকে তাকিয়ে চোখে হাসলো। চোখ বন্ধ করলো অকপটে। শব্দহীন হেসে বিড়বিড় করে বলল, মোহমায়ের রাগে লাল হয়ে যায় মুখশ্রীর থেকে, লজ্জায় লাল হয়ে যায় আনন্দ বেশি মানে। ঘরময় পায়চারি করছে নিশাত। পরনের ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হাত মুষ্টিময় করে বারবার এদিক সেদিক ঘুরছে। নিশাতের ভয়ে বুক দমদম করছে। তার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথাই, পালাতে হবে তাকে।
পাখিদের সোনার খাঁচায় আটকে রাখলেও তো ছাড়া পেতে চায়। উন্মুক্ত খোলা আকাশের বুকে ডানা ঝাপটে উড়ে বেড়াতে চায়। সেখানে নিশাত তো মানুষ, যে রঙিন বদ্ধশালা থেকে বের হতে চায়। হৃদ বাসায় নেই। সকালে ঘুম থেকে উঠে আর দেখেনি হৃদকে। নিশাত বেশ করে ঘুম থেকে উঠেছে। সারা ঘরে ঘুরে ঘুরে দেখেছে। যে ঘরে গতকাল ভাঙচুর করেছিল সেই ঘর পরিষ্কার এখন। নিশাত ধীর গতিতে ডাইনিং রুমে গিয়ে দেখে টেবিলের নাস্তার সব কিছু আছে। নিশাতের খিদে পেয়ে যায়। সে আর জল্পনা কল্পনা না করে খেয়ে নেয়। সকাল করিয়ে দুপুর হয়, হৃদের আসার নাম নেই। নিশাত হাঁটতে হাঁটতেই থামে। ফোন বের করে ওমানের নম্বরে ডায়াল করে। কানে ফোন ধরতেই ওপাশ থেকে ফোনটা সুইচ অফ পায়। নিশাত ভারাক্রান্ত মনে ফোনটা রেখে দেয়। নিশাত ঘর থেকে বেরোয়। দরজার কাছে গিয়ে লক ঘুরাতেই বুঝতে পারে দরজা বাইরে থেকে লক। নিশাত দরজার হাতলে জোরে বাড়ি মারে। ক্লান্ত দেহ নিয়ে পড়ে ফ্লোরে। কাঁদতে কাঁদতে বলে, এভাবে বন্দি না রেখে একেবারে মেরে ফেলুন হৃদ। জোর করে আটকে রেখে অন্য কারো থেকে ভালোবাসা পেলেও আমার থেকে পাবেন না। নিশাতের কথার মাঝে লক খুলে গেল। নিশাত মুখ উঁচু করল। হৃদ এসেছে, পরনে তার জগিং স্যুট। নিশাতকে ফ্লোরে পড়ে থাকতে দেখে মোটেও বিচলিত হলো না হৃদ। সেও তো এমন কিছু দেখার জন্য প্রস্তুত ছিল। হৃদ দরজা ঠেলে বন্ধ করে দেয়। নরম পায়ে হেঁটে নিশাতের কাছে গিয়ে দাঁড়ায়। একটু ঝুঁকে কোলে তুলে নেয় নিশাতকে। নিশাত তার মাথা হৃদের বুক থেকে একটু দূরত্বে সরিয়ে হৃদকে দেখছে। হৃদ শান্ত। হৃদ ধীর পায়ে ঘরে যেতে লাগলো। হৃদের চোখ জোড়ার দিকে তাকাতে বুক ধরফর করে ওঠে নিশাতের। নিশাত চোখ সরিয়ে নেয়। হৃদ ঘরে নিশাতকে বসিয়ে দেয় বিছানায়। নিজেও নিশাতের পাশে বসে। নিশাত সরে যেতে চায়। হৃদ বাধা দিয়ে নিশাতকে একটানে নিজের কোলে বসিয়ে দেয়। নিশাত নীরব, নিশ্চল। হৃদ পকেট থেকে একটা প্যাকেট বের করে। নিশাত চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে রেখেছে। হৃদ প্যাকেট থেকে একজোড়া কানের দুল বের করে। সন্তর্পণে পরিয়ে দেয় নিশাতের কানে। নিশাত হৃদের ছোঁয়ায় কেঁপে ওঠে। কানে হাত দিয়ে বুঝতে পারে হৃদ কি পরিয়ে দিয়েছে। নিশাত দাঁত কিরমির করে। হৃদ দু কানেই পরিয়ে দেয়। নিশাত চোখ বন্ধ করে আছে। চোখ খুললেই হয়তো দেখবে হৃদের চোখের আকুলতা ব্যাকুলতা। নেশা ধরা চোখে চেয়ে রইল হৃদ। কোমরে আলতো করে চেপে ধরে নিজের খুব কাছে টেনে নেয়। নিশাতের বন্ধ চোখে ঘনায়মান ভয়ের ছাপ স্পষ্ট হয়। ঝাঁঝালো গলায় বলল, অসভ্যতামি করবেন না হৃদ, ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে। হৃদের নিশাতের কথায় কোনো হেলদোল নেই। সে নিশাতের চুলগুলো সরিয়ে আলতোভাবে ঘাড় চেপে ধরল। নিশাত চমকে যায়, চিল্লিয়ে উঠে বলে, হৃদ প্লিজ, দোহাই লাগে ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। নিশাত আর কথা বলতে পারল না। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। হৃদ নিশাতের পুরো গলা জুড়ে শীতল স্পর্শে ভরিয়ে দিল। নিশাতের অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে উঠে। একটা অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। নিশাত দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে দ্বিগুণ লেপ্টে মিশিয়ে নেয় হৃদ। নিশাত সহ্য করতে পারছে না। লোকটা এত যন্ত্রণা কেন দেয় তাকে? নিশাত এক হাতের হৃদের পিঠ আঁকড়ে ধরে, আরেক হাতে হৃদের মাথার চুল খামচে ধরে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হৃদের উন্মাদনা ক্রমাগত বেড়ে যাচ্ছে। হৃদ গলা থেকে আরেকটু নিচে ঠোঁট ছোঁয়াতে ডুকরে কেঁদে উঠল নিশাত। হৃদ গলা থেকে ঠোঁট সরিয়ে নিশাতের দিকে তাকালো। নিশাতের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হৃদ তপ্ত শ্বাস ফেলে। নিশাতের কোমর থেকে হাত সরিয়ে নেয়। নিশাত নড়ে না, সেভাবে হৃদের কোলের উপর বসে থাকে। নিশাতের সর্বশক্তি যেন শুষে নিচ্ছে হৃদ। হৃদ নিশাতের গালে এক হাত রেখে নিচের দিকে ঘুরালো। নিশাতের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিশাতের ক্রন্ধনের অনুভূমিকত্ব যেন আরো প্রগাঢ় হলো। হৃদ নিশাতের মাথায় হাত রেখে মেঘ মৃদুর কণ্ঠে বলে, কাঁদবে না নিশাত, আগেও বারণ করেছি, কেন বুঝো না? তুমি কাঁদলে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ভালোবাসি সম্পূর্ণাঙ্গিনী, অনেক ভালোবাসি। স্নিগ্ধ শীতল কণ্ঠে নিশাত পুনসচে কেঁদে উঠে। হৃদের মেজাজ খারাপ হয় এবার। একটানে বুক থেকে উঠিয়ে ধমকে উঠে, আমাকে হাত উঠাতে বাধ্য করো না। নিজের আত্মজার গায়ে হাত তুলে নিজেই নিঃশেষ হতে চাই না। আরেকবার কান্নার আওয়াজ কানে এলে খারাপ হয়ে যাবে। নিশাত কান্না আটকালো। হৃদ নিশাতকে কোল থেকে নামিয়ে দেয়। নিশাত গুটিসুটি মেরে বসে পড়ে। হৃদ নিশাতের দিকে এক পলক তাকিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নিশাতের বিষণ্ণ আর বেদনার্থ মন মুহূর্তেই অশান্ত হয়ে গেল। সে আর নিতে পারছে না, সহ্য করতে পারছে না।
নিশাদ চোখ ঘুরিয়ে সারা ঘরে নজর বুলিয়ে নেয়। পাশে টেবিলের উপর ব্লেড দেখতে পায়। নিশাদ ব্লেডের দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। চোখের পানি দুহাত দিয়ে মুছে ফেললো। বিছানা ছেড়ে এগিয়ে যায় টেবিলের দিকে। কম্পনরত হাতে তুলে নেয় ব্লেড। সে মুক্তি চায়। এই লোকের সাথে থাকতে চায় না, সে কিছুতেই চায় না। দম বন্ধ লাগে। তিলে তিলে মরার থেকে একেবারে মরে যাওয়া শ্রেয়। নিশাদ চোখ বুঝে জোরে জোরে শ্বাস নেয়। নিজের মা, বাবা, ভাই আর ওমানের কথা আর তুষির চেহারাটাও মনে করে নেয় শেষবারের মতো। নিশাদ ব্লেড হাতের কাছে নিয়ে যায়। ঠোঁট কামড়ে চোখ খিচে এক টান দিতে নেয়। তার আগে হৃদ এসে ব্লেডটা হাত থেকে টেনে নিয়ে নেয়। নিশাদ হকচকিয়ে যায়। হৃদ ব্লেডটা নিচে ফেলে নিশাদকে ঘুরিয়ে ঠাটিয়ে এক চড় বসিয়ে দেয়। নিশাদ ছিটকে পড়ে বিছানায়। হৃদের চোয়াল শক্ত হয়ে আসে। দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। হৃদ এগিয়ে গিয়ে নিশাদকে টেনে তুলে। নিশাদ ভয়ে কেঁদে দিয়েছে। হৃদ নিশাদের বাহু ধরে নিজের কাছে এনে ক্রোধান্বিত গলায় বলে, কি করছিলি তুই? বারণ করেছিলাম এরকম করতে, বল। এখন মুখে কথা নেই কেন? ক্রোধে নিশাদের বাহু এত জোরে খামচে ধরেছে যে ব্যথায় কুকিয়ে উঠল নিশাদ। হৃদ পাত্তা না দিয়ে পুনরায় গর্জে উঠে বলে, খুব শখ না তোর মরার? মরতে চাস? তাহলে তোর ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি। তোকে কষ্ট করতে হবে না। নিশাদ কিছু বলবার আগেই হৃদ নিশাদের হাত ধরে বাইরে নিয়ে গেল। ফ্ল্যাটের মেন দরজা খুলে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যেতে থাকে। নিশাদ টু শব্দ অব্দি করতে পারছে না। শরীর অনবরত কাঁপছে তার। হৃদ 4 তলা থেকে সিঁড়ি বেয়ে নিশাদকে নিয়ে ছাদে চলে গেল। চোখের তীব্র আলো লাগায় নিশাদ তাকিয়ে থাকার শক্তি অব্দি পারছে না। হৃদ নিশাদকে টেনে ছাদের একদম শেষ মাথায় নিয়ে যায়। নিশাদের কোমর চেপে রেলিংয়ের উপর বসিয়ে দেয়। নিশাদের দুনিয়া ঘুরে এলো। ভয় আর আতঙ্কে গ্রাস করলো তাকে। নিশাদকে রেলিংয়ের থেকে আলগা করে দিল হৃদ। দুহাতে কোমর জড়িয়ে ঝংকার দিয়ে উঠল, মরতে চাস তাই না? তবে তোর ইচ্ছাই পূরণ হোক। হৃদ নিশাদের কোমর থেকে হাত আলগা করতে নিশাদ গগন বিধানী চিৎকার দিয়ে উঠল, ফেলবেন না হৃদ, প্লিজ ফেলবেন না। আমি মরতে চাই না। আমি মরতে চাই না। প্লিজ আমাকে ফেলে দিবেন না। শেষ হয়ে যাব, প্লিজ। হৃদ। নিশাদের কথা শেষ হতে হৃদ একটানে কোমর চেপে নিশাদকে নিচে নামিয়ে দিল। নিশাদ দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। হৃদ হাত বাড়িয়ে নিশাদকে টেনে নেওয়ার আগে নিজেই শক্ত করে জড়িয়ে ধরল হৃদকে। হৃদ থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশাদ পিঠ খামচে ধরেছে হৃদের। এই তো কিছুক্ষণ আগেও সে মৃত্যুকে খুব কাছ থেকে যেন অনুভব করতে পারছিল। কি ভয়ানক সে অনুভূতি। হৃদের বুকে মাথা রেখে হৃদের হার্টবিট শুনতে লাগলো। নিশাদ সর্বশক্তি দিয়ে খামচে ধরে আছে হৃদকে। হৃদ বিস্ময়ে নির্বাক হয়ে গেছে। তার প্রেয়সী তাকে প্রথমবার নিজ থেকে ছুঁয়েছে। সেই 3 বছর আগে থেকেই সে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে। তবে ফিরতি হিসেবে তার থেকে শুধু ভয়, ঘৃণা এগুলোই পেয়েছে। হৃদ নিশাদকে নিজের থেকে ছড়াতে গেলেই প্রচণ্ডভাবে আছড়ে পড়ল হৃদের বুকে। হৃদ চমকে গেল। নিশাদের নিভু নিষ্প্রাণ চোখের দিকে তাকাতে কর্ণগোচর হলো নিশাদের ভয়ার্ত কণ্ঠ, ভয়ানক প্রেমিক আপনি হৃদ, ভয়ানক। রুমে টিম টিম করে আলো জ্বলছে। রাত 10টা বাজে। বেডে বালিশ চাদর এলোমেলো হয়ে পড়ে আছে। ইলু বিছানার এক কোণে পা বসিয়ে বিড়বিড় করে পড়ছে। তুষি মাথা চুলকাচ্ছে আর এদিক ওদিক ঘুরছে। ইলু চোরা চোখে একবার তুষিকে দেখে পড়ায় মনোনিবেশ করছে। ইলু বিছানা থেকে নেমে বই নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। তুষি সেটা দেখে ভ্রু কুচকে বলে, ইরুপু কই যাস? ইলু একটু থেমে তুষির ন্যায় ভ্রু কুচকে বলে, ওয়াশরুমে। তো বই হাতে কেন? ইলু হাতের বইটার দিকে তাকিয়ে অভিজ্ঞ গলায় বলল, ওয়াশরুম থেকে বের হতে দেরি লাগবে। এতক্ষণ কি আমি অকারণেই বসে থাকবো? একটা কোনো কাজ তো করা লাগবে। তুষি মুখ ভেঙচি দিয়ে বলল, তো একটা বিশেষ কাজ তো করছই, প্রাকৃতিক কাজ সম্পন্ন করবে। এটাও তো একটা বিশাল অংশ কাজের, তাই না? ইলু তুষির কথায় নাক ফুলালো। বই নিয়ে ওয়াশরুমে যেতে নিতে আবারও ফিরে এসে মোবাইল আর ইয়ারফোন নিয়ে আবারও দরজার দিকে পা বাড়ালো। তুষি এবার চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এগুলো নিয়ে আবার কি করবি? ইলু যেতে গিয়ে আবার প্রশ্ন শুনে থেমে বিরক্ত হয়ে বলে, যদি পড়তে পড়তে কারেন্ট চলে যায় তখন লাইট জ্বালিয়ে পড়তে পারবো। আর ইয়ারফোন নিচ্ছি, বিরক্ত হলে একটু গান শুনবো, সিম্পল। তুষি মুখ লটকিয়ে বিছানা থেকে চাদর নিয়ে ইলুর দিকে দিয়ে বলে, খাতা বালিশও নিয়ে যা, পড়তে পড়তে যদি ঘুম আসে। ইলু চশমা ঠিক করে ওয়াশরুমে ঢুকে তুষির দিকে তাকিয়ে বলল, নো নিড।
বলেই ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। তুষি চাদর ফেলে পুনরায় চিন্তায় মগ্ন হলো। আজ আরাফের করা আচরণগুলো মনে পড়তেই মাথা ঘুরাচ্ছে। আরাফের এমন বিরল আচরণ সে দেখবে আশা করেনি। বুঝলাম না এই খাম্বা আমাকে বিয়ে করতে কেন চাইছে। আর তখন কি জানো বলল, গতকালের ঘটনা ইচ্ছাকৃত না, অনাকাঙ্ক্ষিত ঘটনা। শালা বলদ পাইছিস আমাকে। ইচ্ছাকৃত না হলে চুমু দিতে গেলি কেন? আবার কি বলেছে জানো, এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটবে কি না সে ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। তোর গ্যারান্টির খেতায় আগুন। আর একবার এমন কিছু কর, একদম মেরে হাত ভেঙে দিব খাম্বা একটা। তুষি বিড়বিড় করতে থাকে। তুষির মা সেই সময় ঘরে এসে পড়ে। তুষি হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকায়। তুষির মা কানে ফোন ধরে কথা বলতে বলতেই ঘরে এলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলে ডেট ফিক্সড করে জানান, আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আমার ভাই তো এখানে আছে, সমস্যা হবে না। আপনারা ডেট জানান শুধু। আচ্ছা রাখছি, আসসালামু আলাইকুম। তুষির মা ফোন রেখে তুষির দিকে তাকালো। তুষি ভ্রু কুচকে মায়ের পাশে এসে বলে, বাবার সাথে কথা বলেছিলে, কি বলল? এবার কি দেশে আসবে না? আর কিসের ডেট ফিক্সড করার কথা বলছিলা? তুষির মা মেয়ের দিকে তাকিয়ে উৎসুক গলায় বলে, সে ব্যাপারে কথা বলতে এসেছি। তুষি, তোর আন্টি আছে না আরাফের মা, আজকে যে ওদের বাসায় গেলাম তখনই বিয়ের প্রস্তাব দিল, আরাফের জন্য তোকে চাইলো। সেই ব্যাপারে তোর বাবার সাথে কথা বলছিলাম। তুষি হা হয়ে গেল। 2-3 বার পলক ফেলে বলল, আম্মু তোমরা কিসের ডেট ফিক্সড করতে চাইছো? বিয়ের প্রস্তাব দিল আর তুমিও সোজা বাবাকে বলে দিলা ডেট ফিক্সড করতে। তো আরাফ ভালো ছেলে, তাছাড়া আমরা দুই পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, সম্পর্কটা আর একটু এগিয়ে নিব। তো তোর বাবাকে বলবো না? তোর বাবাও রাজি। এখন আরাফের বাবার সাথে কথা বলে শুধু তারিখ জানাবে, ব্যাস। তুষি দ্রুতই ঠোঁট উল্টালো। মায়ের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আমাকে তো একবার জিজ্ঞেস করবে আম্মু যে আমি ওই খাম্বাকে বিয়ে করতে চাই কি না। খাম্বা মানে? এটা কি ধরনের বেয়াদবি? আরাফ তোর বড় হয় না, আর এখন তো তোর হবু স্বামী। শোন, বিয়ের পর সুন্দর করে আপনি বলবি, নাম ধরে ডাকবি না, সম্মান দিয়ে কথা বলবি। তুষির মা চলে গেলেন। তুষি ব্যঙ্গ করেই বলল, আসছে আপনি করে বলবো, ঠেলায় পড়ে বিয়েটা তো মনে হয় হয়েই যাবে। এরপর তো সব তামা করে ফেলবে খাম্বাটায়। তুষি ওয়াশরুমের দিকে তাকালো। এখনো ইলু বের হয়নি। তুষি সেদিকে মাথা না ঘামিয়ে বিছানা চাদর ঠিক করে শুয়ে পড়ল। তুষি বিছানা গুছিয়ে রাখছে। ইলু পড়ার টেবিলে বসে আপেল খাচ্ছে আর পড়ছে। তুষির মা এসে তুষির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এই নে, এটাতে একটা শাড়ি আছে, পরে নে। আজকে আরাফের বাসায় যাব কথা বলতে, ওইখানে তোর বাবা আর আরাফের বাবা ভিডিও কলে পাকা কথা সেরে নিবে। তারপর ইলুর দিকে তাকিয়ে যেতে যেতে বললেন, তুইও রেডি হয়ে নে ইলু, যাওয়ার সময় ব্যাগে বই ঢুকিয়ে নিস। এখন উঠ। ইলু মায়ের কথা মতো উঠে পড়ল। কাবার থেকে একটা কুর্তি আর কালো প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষি এখনো ভ্যাবলার মতো হাতে প্যাকেটটা ধরে দাঁড়িয়ে আছে। তুষি প্যাকেট থেকে শাড়ি বের করলো, মিষ্টি রঙের সিল্কের শাড়ি। তুষি শাড়ি দেখে বিরক্ত হলো, বিরস মুখে বলল, শাড়ি পরে কিভাবে কি? উষ্টা খেতে খেতেই তো মরে যাব, ধুর। অতঃপর তুষি বিরক্ত হয়ে রেডি হলো। তবে তার সাজের মাঝে বিরক্তিকতার কোনো ছোঁয়া ছিল না। তুষির চুলগুলো ছেড়ে দেওয়া, সামনের ছোট ছোট চুলগুলো মৃদু হায় কপালে এসে পড়ছে। হাতে মিষ্টি রঙের মেটাল চুড়ি, চিকন গোলাপি ঠোঁটে মিষ্টি রঙের লিপস্টিক। মন দিয়ে সাজলো সে। সবশেষে আয়নায় নিজেকে দেখে কেমন যেন করে উঠল তার। এভাবে তাকে আজ আরাফের সামনে যেতে হবে? ভাবতে অজানা শিহরণ বয়ে গেল তুষির অন্তঃস্থলে। সদর দরজায় কলিং বেল বেজে উঠতেই আরাফের মা হাতের কাজ ফেলে দ্রুত পায়ে দরজা খুলে দিলেন। হাসি মুখে তুষি, তুষির মা আর ইলুকে ঘরে নিয়ে এলেন। তুষির দিকে তাকাতে ভালো লাগা এসে বিস্তার করলো হৃদয়। তুষির মাথায় আদুরে হাত রাখতেই তুষি চৌকিতে তার দিকে তাকায়। তাকে দেখে মৃদু হাসে তুষি। আরাফের মা পরম মমতায় তুষির মাথায় হাত বুলিয়ে বলে, সুন্দর লাগছে তোমাকে অনেক। শাড়ি পরেছ তাই বড় বড় লাগছে তোমাকে, একদম বউ বউ লাগছে এই বাড়ির। তুষি লজ্জা পেল। কেন যেন আজ সে চঞ্চলতার সাথে কিছু বলতে পারছে না, বারবার লজ্জা পেয়ে যাচ্ছে। তুষি তাও নিজের লজ্জা প্রকাশ না করে একটু কাঁদো কাঁদো হয়েই বলল, কিন্তু আন্টি, আমি শাড়ি পরে হাঁটতে অবধি পারছি না। আম্মুকে বললাম যে অন্য কিছু পরি,
তাও জোর করে এটা পরিয়ে দিল। অতিরিক্ত স্নেহশীল চোখে তুষির দিকে তাকিয়ে বললেন, তোমার আম্মুর কোনো দোষ নাই। আমি বলেছিলাম যাতে তোমাকে শাড়ি পরতে বলে। আচ্ছা, সমস্যা হলে নিশাতের ঘরে যাও, ওখানে গিয়ে নিশাতের জামা পরে নাও। তুষি আরাফের মায়ের কথায় হ্যাঁ না কিছুই বলল না। আরাফের মা অন্য কাজে চলে যায়। তুষি কিছু সময় বসে বসে ভাবে যে সে শাড়ি চেঞ্জ করবে কিনা। পরক্ষণেই ভাবে চেঞ্জ করবে না, কিন্তু শাড়িটা ঠিক করা দরকার। মনে হচ্ছে এক্ষুনি শাড়ি খুলে যাবে। তুষি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবার দিকে এক পলক তাকিয়ে নিশাতের ঘরের দিকে পা বাড়ালো। নিশাতের ঘরে যেতে আরাফের ঘর ক্রস করতে হয়। তুষি আরাফের ঘরের দিকে তাকিয়ে থেমে গেল। পর মুহূর্তেই নিজেকে ঠিক করে সামনে পা বাড়াতে বাধা দিল অবাধ্য মন। তুষি নিজের মনকে গালি দিয়ে পা বাড়ালো আরাফের ঘরের দিকে। পা টিপে টিপে দুরু দুরু বুকে আরাফের ঘরের ভেরানো দরজা মেলে দিল। ঘোর অন্ধকারে মেতে আছে ঘরময়। তুষির বুক ধুকপুক করছে। দরজার পাশের পর্দাগুলো সরিয়ে ঘরে প্রবেশ করলো। ভীতি শঙ্কায় ততস্থ হয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে একদম বিছানার পাশে এসে দাঁড়ালো। ঘাড়ে উষ্ণ শ্বাস প্রশ্বাসের আনাগোনা টের পেল তুষি। শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল তার। ক্রমাগত শ্বাস ভারী হতে লাগলো। বেহায়া নির্লজ্জ মনের প্রশ্রয় দেওয়া যে ঢের অপরাধ হয়েছে সেটা বুঝতে পারল তুষি। হাঁসফাঁস করতে লাগলো। চোর ধরা পড়ে গেলে যেমন মুখ হয় তেমন মুখ করে পেছনে ঘুরে কিছু বলার জন্য উদ্যত হতেই পেছনে দাঁড়ানো ব্যক্তিটির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই আরাফ তার বলিষ্ঠ হাতে কোমর আটকে নেয় তুষির। তুষি হাত দিয়ে খামচে ধরে আরাফের পাঞ্জাবির কলার। তুষি ভয়ে সরে যেতে নিলে কোমরে আলতো চাপ দিয়ে নিজের অতি সন্নিকটে এনে দাঁড় করায়। তুষির ভয়ের তো মুখশ্রীতে চোখ বুলালো আরাফ। তুষির গোলাপি ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। কাজল রাঙানো চোখে ভয় আর সংকোচ স্পষ্ট। তুষি আরাফের দিকে তাকিয়ে পলক ফেলতে ভুলে গেল। আরাফের ঘুমো ঘুমো চেহারা এত কাছ থেকে দেখে হৃৎপিণ্ডে ঝড় বয়ে গেল। আরাফ সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো তুষির ঠোঁট জোড়া পানে। কোমর থেকে এক হাত উঠিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে তুষির কম্পিত ঠোঁট জোড়া মুছে দিল। তুষি চোখ বন্ধ করে জোর খাটিয়ে আঁকড়ে ধরলো আরাফের কলার। আরাফ তুষির ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে বেসামাল হয়ে যাচ্ছে। দ্রুত ঠোঁট থেকে হাত সরিয়ে তুষিকে আরো কাছে টেনে নিল। ঠোঁট জোড়া কানের কাছে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, মোহমায়ের এই রূপ আমি দেখেছি, আর কেউ যাতে না দেখে। কাঁপছে কেন? আরাফের মিহি কণ্ঠ শ্রবণ হলেও তাতে বিন্দুমাত্র হেলদোল নেই তুষির। সে কাঁপতে ব্যস্ত। আরাফের নীল পাঞ্জাবির কিছু অংশ হাতের মুঠোয় চেপে ধরে এখনো কেঁপেই যাচ্ছে। আরাফ স্মিত হাসল। আরাফের সেই স্নিগ্ধ স্মোহিত হাসিতে বক্ষপিঞ্জরে কালবৈশাখীর ন্যায় প্রবল ঝড় শুরু হলো। তুষির ভেতর সব এলোমেলো লাগছে। আগে এমন হয়নি, কখনোই হয়নি। আগে তো আরাফের এত কাছাকাছিও যায়নি। তাহলে তারা সর্বাঙ্গ এলোমেলো হয়ে যাওয়ার পেছনের কারণ আরাফের সান্নিধ্য? আরাফ কপাল কুঁচকে তাকালো তুষির দিকে। তুষির কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। আরাফ কপালের ভাঁজ শুরু করে তুষির হাতের দিকে তাকালো, যেটা বর্তমানে আরাফের পাঞ্জাবির কলারে বিদ্যমান। আরাফ আলতো হাতে স্পর্শ করলো তুষির হাত। তুষি পুনরায় কেঁপে উঠল। আরাফ তীক্ষ্ণ চোখে তাকালো তুষির দিকে, গম্ভীর গলায় প্রশ্ন করলো, মৃগী রোগীদের মতো কাঁপছে কেন? স্ট্রেঞ্জ। তুষি চেয়েও নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার মনের উথাল পাতাল ঢেউ সৃষ্টিকারী নিজে জিজ্ঞেস করছে তার কাঁপাকাপির কারণ। আরাফ তুষির দিকে তাকিয়ে কোমর থেকে হাত সরিয়ে ফেলল। তুষির হাত জড়ার দিকে তাকিয়ে বলল, কলার ছাড়ো। তুষি ফট করে ছেড়ে দিল কলার। দু কদম পেছনে চলে গেল। আরাফ কলার নেড়ে চেড়ে ঠিক করে নিল। তুষি নত মুখে ফ্লোরে তাকিয়ে আছে। আরাফ সরু চোখে তুষির দিকে তাকিয়ে থেকে কলার ঠিক করলো। অতঃপর পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনই পর্যন্ত নিয়ে এলো। তুষিকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বাঁকা হেসে তুষির দিকে তাকালো, গমগমে গলায় বলল, বিয়ে নাকি করবে না? এত সাজের কারণ? তুষি ফেলফেল করে তাকালো আরাফের ঠোঁটের বাঁকা হাসি দিকে। আর বাঁকা হাসিটাই বলে দিচ্ছে যে এই হাসি শুধু হাসি না, এটা উপহাসমূলক হাসি। তুষি নিজের ফর্মে ধপ করে ফাল মেরে চলে এলো। তেতে উঠে বলল, বিয়ে করব কে বলেছে? আমি বিয়ে করব, তাও আপনাকে? ইম্পসিবল। আর রইল সাজের কথা, সে তো জোর করে আম্মু এসব করেছে। না হলে বিয়ে হবে সেই খুশিতে। মাঞ্জা মারার মেয়ে আমি না। আরাফ এক ভ্রু উঁচিয়ে তাকালো, ঠোঁটের বাঁকা হাসি প্রগাঢ় করে বলল, তোমাকে জোর করলে আর তুমি শুনে নিলে? এত বাধ্য মেয়ে তো তুমি নাও। তুষি বিপাকে পড়ে এদিক সেদিক তাকালো।
দমে যাওয়া ভাব চেহারায় না এনে হিসিয়ে বলল, আমি মোটেও বিয়ে করতে চাই না আপনাকে, তবে আই রেসপেক্ট এভরিওয়ান। আরাফ ভ্রু কুচকে তাকালো তুষির দিকে, বলল, ইংরেজি ঠিক করে বলো ইডিয়েট। আর আমি যেন তোমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। নেহাতি সেদিন ভুল করে ফেলেছে। শেষের কথাটা তুষি পুরোপুরি শুনল না, তাই চোখ ছোট ছোট করে আরাফের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, মদের সাথে গাঞ্জা মিশিয়ে খেয়েছেন নাকি? এমন ফুসফাস করে কি বলছেন? যা বলার ক্লিয়ারলি বলুন। এই যে আমার মতো। ঠাঠি এক চর লাগাবো বেয়াদব মেয়ে। যাও তো, আমার সামনে থেকে যাও। তোমার সব লেম কথা শুনলে ঠাঠি এক চর লাগাতে ইচ্ছে করে। গেট লস্ট। তুষি আরাফের সমপরিমাণ ক্ষেপে উঠে বলল, আপনি গেট লস্ট। আর আমার লেম কথা শুনতে ইচ্ছা না করলে যান বাইরে গিয়ে বলুন আমাকে বিয়ে করবেন না। তাহলে তো আর আমার লেম কথা শুনতে হয় না। আচ্ছা থাকুন, আমি গিয়ে বলছি যে আরাফ মাহবুব তুষিকে বিয়ে করবে না। তুষি দরজার দিকে পা বাড়ানোর আগে আরাফ তুষির আঁচল টেনে ধরল। তুষি চমকে কাঁধের কাছে শাড়ি ধরে পেছনে ফিরল। আরাফ চোয়াল শক্ত করে বলল, জাস্ট মুখ থেকে উচ্চারিত হোক একবার যে বিয়ে করবে না, তার আমি তোমার কি করব নিজেও জানি না। তুষি ঢোক গিলে কাঁধে শাড়ি চেপে ধরে অন্যদিকে তাকালো, নিচু কণ্ঠে বলল, আঁচল ছাড়ুন। এভাবে ধরে রেখেছেন কেন? আরাফ ফট করে তুষির আঁচল ছেড়ে দিল। তুষি সেকেন্ড খানিকও ব্যয় না করে দৌড়ে ঘর থেকে চলে গেল। আরাফ তুষির যাওয়ার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে ওঠে, কথা একটা। ভিডিও কলে পাকা কথা শেষ হলো। এই মাসের শেষ শুক্রবারে বিয়ের 3 তারিখ ঠিক হলো। আরাফের মা তুষির মা বেশ খুশি মনে কথা বলছে। মাছ প্লেটে রাখা বিস্কুটে ছোট ছোট কামড় বসিয়ে চায় টান দিচ্ছে। ইলু মনোযোগ দিয়ে তুষিকে দেখছে। তুষি হাঁটু গুটিয়ে সোফায় বসে আছে, মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। ইলু একটু সেটে বসলো তুষির সাথে। তুষি মনমোড়া হয়ে ইলুর দিকে এক পলক তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। তুষির কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে ইলু বলল, আরাফের মাঝে তো কোনো খুঁত নেই। ছেলে তো একদম সোনার টুকরো, চাঁদের টুকরা। তুষি বিরক্ত নিয়ে বলল, তো তুই করে নে বিয়ে আরাফ ভাইকে, তখন বুঝবি এই সোনার টুকরো চাঁদের টুকরা ছেলে তোর পড়ুয়া জীবনকে কিভাবে টুকরা টুকরা করে দেয়। চর থাপ্পড় খেতে খেতেই পড়ার নাম ভুলিয়ে দিবে। ইলু চোখ গরম করে তাকিয়ে বলল, নাউজুবিল্লাহ তুষি, এসব কি কথা? আরাফের সাথে আমি? ছি 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 ছি। এখন ছি কেন? আমার বেলায় চাঁদের টুকরা আর তোর বেলায় ছি। ইলু চশমা উপরে নিচ করে সরু চোখে তাকালো তুষির দিকে, বলল, তুই বিয়ে করতে চাস না? তুষি থতমত খেয়ে আমতা আমতা করে বলল, সেটা বড় কথা না। বড় কথা হলো বিয়ে মনের মানুষকে করা উচিত, না হলে জীবন বৃথা। ইলু চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোর মনের মানুষ আছে? হায় আল্লাহ, আরাফ জানলে তোর গাল আর গাল থাকবে না। তা কে সেই অধম যে তোর মনের মানুষ হওয়ার যোগ্যতা রাখে? তুষি সামনের চুলগুলো ভাব নিয়ে সরিয়ে দিল, হাতে চুটকি মেরে বলল, রণবীর সিং। ইলু ব্যাপকভাবে শ্বাস ফেলল। দু একবার তুষির দিকে চোখ পাকিয়ে সরে বসলো। তুষিও বসে বসে তার অন্ধকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। তুষির হঠাৎ একটা কথাই মনে পড়তেই সোজা হয়ে বসলো, নিজেকে পরিপাটি করে আরাফের মায়ের দিকে তাকিয়ে উৎসুক কণ্ঠে বলল, আন্টি, নিশু আসবে না? আমার বিয়েতে নিশাত থাকবে না? এটা তো অসম্ভব। প্লিজ আন্টি, নিশাতকে আনুন না। আরাফের মা দীর্ঘশ্বাস ফেলে নিচু মুখে বসে রইলেন। সত্যি এমন একটা খুশির সময় নিশাত তাদের পাশে থাকবে না, এটা অসম্ভব। তিনি মেকি হেসে তুষির জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আরাফকে বলবো যাতে রিতকে বলে নিশাদকে সাথে করে নিয়ে আসতে। আরাফ তো এখন বাইরে গিয়েছে, রাতে বাসায় আসুক তখন বলবো। তুষি খুশি হতে পারল না। রিত আদৌ নিশাদকে নিয়ে এখানে আসবে কিনা সে ব্যাপারে বেশি সন্দেহান তুষি, তাই পুনরায় মন খারাপ করে বসে রইল। শরতের মাঝামাঝি সময়েও আকাশের বুক কালো করে ঝুম বৃষ্টি নামে তার দৃঢ় প্রমাণ আজকের আকাশ। রাতের নিখোশ আধারে কালো মেঘের ঘনঘটা, মেঘেদের আড়ালে শুভ্র চাঁদ যেন লুকোর চুরি খেলায় বেশ মেতে উঠেছে। ঝুম বৃষ্টির ঝিরিঝিরি শব্দে তরঙ্গের ন্যায় ধরণীতে বেজে উঠছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা এসে চারতলার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। রাতের গভীরতা বাড়ছে। নিশাত বেঘুরে ঘুমোচ্ছে। তার এক হাত মাথার নিচে ঠায় পড়েছে, অন্য হাতে অনায়াসে হৃদের বুকের টি শার্ট মুঠোতে পুরে নিয়েছে। হৃদ পলক্ষীন তাকিয়ে আছে নিশাতের দিকে। নিশাত মৃদু কাঁপছে।
সেই যে দুপুরে জ্ঞান হারিয়েছে আর ওঠেনি। হ্যাঁ, জ্ঞান অবশ্যই ফিরেছে, তবে ঘুমিয়ে গেছে সাথে সাথে। হৃদ নিশাতের মাথার পেছনে এক হাত রেখে অন্য হাতে নিশাতের 2 হাত ধরে রেখেছে। হৃদ নিশাতের দিকে তাকিয়ে থেকেই মৃদু হাসল। মেয়েটা কিভাবে তার কাছে এসে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে? জাগ্রত থাকলে কখনোই এত কাছে আসতো না। হৃদ দীর্ঘশ্বাস ফেলে নিশাতের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে নিশাতের কানে কানে বলে, আমি আর পারছি না। এই দূরত্বের ইতি কবে টানবে দূরত্ব মা? হৃদের ফিসফিস করে বলা কথায় নিশাত খানিক নড়ে চড়ে উঠে, সন্তর্পণে মুখ গুজে হৃদের বুকে। হৃদ মুচকি এসে নিশাতকে বুকে টেনে নেয়, চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। নিশাত ঘুমের মধ্যে মৃদু কেঁপে ওঠে। হৃদ হকচকিয়ে যায়। নিশাতকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চাইলে নিশাত আরো খামচে ধরে হৃদকে। নিশাত কাঁদছে, কিছু বিড়বিড়ও করছে, সেটা বেশ বুঝতে পারছে। হৃদ নিশাতের মুখের কাছে এগিয়ে গেল। নিশাতের বিড়বিড় করে বলা কথাগুলো কর্ণগোচর হতেই চোয়াল শক্ত হয়ে গেল হৃদের। ওমান, আমাকে ছেড়ে যাবে না? ওমান, তো তুমি তো জানো আমি ভালোবাসি তোমাকে। ওমান, যাবে না প্লিজ ওমান। নিশাত ভারী ভারী দম ফেলে উমান উমান নাম জপে যাচ্ছে। হৃদের মেজাজ গরম হয়ে গেল। রক্তবর্ণ চোখে নিশাতের দিকে তাকালো। নিশাত চোখ বন্ধ করে কাঁপছে আর বিড়বিড় করছে। হৃদ নিশাতের হাত দুটো নিজের টি শার্ট থেকে ছাড়িয়ে উঠে গেল। নিশাতের ঘুমও হালকা হয়ে গেল। সে নিভু নিভু চোখ মেলার আগেই হৃদ নিশাতের হাত ধরে টান মেরে বসিয়ে দিল। নিশাত ভয়ে লাফিয়ে উঠল। সারা ঘর অন্ধকার। নিশাত ভয় পেয়ে যায়। হৃদ নিশাতের হাত ধরে আছে সেটা খেয়াল নেই। সে জোরে চেঁচিয়ে ওঠে। হৃদ দ্রুত নিশাতের মুখ চেপে নিজের কাছে নিয়ে আসে। নিশাত ভয়ে চোখ বন্ধ করে আছে। হৃদ হালকা গলায় বলে, ভয় পেও না, আমি আছি। নিশাত ফট করেই চোখ মেলে। হৃদের উপস্থিতি টের পেয়ে স্বস্তি পেল। পরক্ষণে হৃদের এত কাছে নিজেকে টের পেয়ে দূরে সরে যেতে চাইল হৃদের থেকে নিশাত, কিন্তু হৃদ নিশাতের কোমর আটকে ধরে। নিশাতের মুখ থেকে হাত সরিয়ে ঘাড়ের পেছনে এক হাত রেখে ভয়ঙ্কর গলায় বলে, ঘুমের মাঝেও উমান উমান করছিলি এত প্রেম? নিশাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে ঘুমের মাঝে উমানের নাম নিয়েছে আর হৃদ সেটা শুনে ফেলেছে। নিশাত ভয়ে হৃদের বুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে হৃদ নিশাতের কোমরে চাপ দিয়ে বাঁধন শক্ত করে। নিশাত খিচে চোখ বন্ধ করে নেয়। হৃদ রাগের বশে কোমর এত জোরে চেপে ধরেছে, নিশাতের মনে হচ্ছে কেউ ওর কোমরে জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। নিশাত চোখ মুখ খিচে বসে আছে। হৃদ আবারও দাঁতে দাঁত চেপে বলে, তোর প্রেম বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, ট্রাস্ট মি নিশাত। নিশাত কোমর থেকে হৃদের হাত সরাতে গেলে হৃদ নিশাতের ঘাড়ের কাছে চুলগুলো খামচে ধরে। হৃদু চিৎকার দিয়ে বলে, আমার ছোঁয়া সহ্য হয় না তাই না? কিন্তু তোর কিছুই করার নেই, তোর সহ্য করতে হবে। একবার ভেবে দেখেছিস এই ফ্ল্যাটে এই ঘরে তুই আর আমি একা, উই আর হাজব্যান্ড ওয়াইফ। তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। আমি যদি এখন জোর করি আটকাতে পারবি আমাকে? নিশাতের শরীর অনবরত কেঁপে উঠছে। হৃদের মুখ থেকে এসব কথা তার ভয় বাড়িয়ে দিচ্ছে। দুর্বল গলায় কিছু বলতেও পারছে না। হৃদ নিশাতের চোখ থেকে নিঃসৃত হওয়া জল অন্ধকারের মধ্যেও টের পেল। হৃদ চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরালো। এই একটা জিনিস তার দুর্বলতা, সব রাগ এক নিমিষে মোমের মতো গলিয়ে দিতে তার সম্পূর্ণাঙ্গিনীর চোখের জল যথেষ্ট। হৃদ নিশাতকে ছেড়ে দিল। নিশাত ছাড়া পেয়ে খাটের এক কোণে চলে গেল। নিশাতের উপর চাদর টেনে গুটিয়ে নিল। নিজের উপর চাদর টেনে গুটিয়ে নিল। নিশাতের এভাবে গুটিয়ে নেওয়া, হৃদের থেকে দূরে দূরে থাকা, এসব হৃদ সহ্য করতে পারে না, নিতে পারে না কিছু। তার শক্ত হৃদয় পুড়িয়ে ছাড়কার করে দেয়। হৃদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এক মুহূর্ত ব্যয় না করে বৃষ্টির মাঝে ব্যালকনিতে চলে যায়। নিশাত অশ্রুসিক্ত চোখে হৃদে যাওয়ার দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে। রাতটা এভাবেই কেটে যায়। দুটো মন নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার ব্যাকুলতায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কাছে থেকেও তাকে ছুঁয়ে দেওয়া মানা। হৃদ ব্যালকনির বৃষ্টির মাঝে হাঁটু ভেঙে বসে পড়ে। নিজের মাথা দেয়ালে হেলিয়ে দেয়। চোখে মুখে বৃষ্টির ঝাপটা এসে বাড়ি খেতেই চোখ বন্ধ করে নেয়। মেঘমেধুর কণ্ঠে গুনগুন করে গাইল, তুমি না ডাকেলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা
পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। হো ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো। আর মাত্র 3 দিন পর তোর বিয়ে, পরশু গায়ে হলুদ, আর তরশু বিয়ে, তারপর টাটা বাই বাই। আহা, শান্তি শান্তি। ইলুর কথায় কপালে ঈষৎ ভাঁজ ফেলে তাকায় তুষি। হাই তুলতে তুলতে বলে, আমি বিয়ের পরও এখানেই থাকবো, মাঝে মাঝে গিয়ে আরাব ভাইয়ার সাথে দেখা করে আসবো, তারপর আবার চলে আসবো। ইলু গান নাক ফুলিয়ে বলল, আরফ তোকে এখানে থাকতে দিলে থাকবি। তোর তো সাত কপাল যে তোর মতো তেরিং বেরিং মেয়েকে আরফের মতো একটা ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে কি অবস্থা হতো তোর বলতো। আবার ঘটনা শুনেছিস, আদমশুমারি গণনা করে দেখেছেন জনসংখ্যায় ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাব একবার, এমনি ছেলেদের সংখ্যাই কম, এদের মধ্যে তোকে কে বিয়ে করতো বলতো? আরব বিয়ে করছে, মেনে নে। চুপ কর, তোর মতো পড়ুয়া চশমিশ মেয়েকে কে বিয়ে করবে? একবার ভাবতো, যত সব আমার তো যেমনই হোক, এক লাইন হচ্ছে তোকে কে বিয়ে করবে সে নিয়ে ভাব এবার। তুষির কথা শেষ হবার আগে তুষির মা রান্নাঘর থেকে ডেকে উঠলেন। তুষি হাই হতাশ করতে করতে ঘর থেকে চলে গেল। ইলু তুষি যাওয়ার দিকে তাকিয়ে চাপা হাসলো। সরু চিকন চশমা ভেদ করে বাইরে দূর আকাশ পানে তাকালো, যেখানে তুলোর ন্যায় মেঘ উড়োউড়ি করছে। ইলু সেদিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, আকাশের দিকে তাকিয়ে বরাবরের মতো নিজের একমাত্র ইচ্ছের কথা বলছি। স্বল্প সময়ের অ্যাট্রাকশন, মোহ থেকে আমাকে দূরে রাখো, দূরে রাখো। তুষি কলিং বেল প্রেস করতে আরাফের মা হন্তদন্ত হয়ে হাতের কাজ ফেলে চলে এলেন দরজা খুলতে। দরজা খুলে মিষ্টি হাসলেন তিনি, তুষিও বিনিময়ে হাসলো। আরাফের মা তুষিকে ভেতরে নিয়ে এলেন হাত ধরে। তুষি ঘরে এসে এদিক ওদিক তাকায়। আরাফের মা তুষিকে সোফায় বসতে বলে ঘরে চলে যান। তুষি সোফায় বসে পড়ে, বারবার তার বেহায়া চোখ জোড়া আরাফের ঘরের দিকে তাকাচ্ছে। তুষি মাথা দুদিকে নাড়িয়ে নিজেকে ধমকে উঠল, এক থাপ্পড়ে তোর সব বেহায়ামি বের করে দিব। সেদিন ধরা খেয়েও আবার ওই ঘরের দিকে তাকাচ্ছিস? চুপচাপ বসে থাক আর তাকাবি না। তুষি নিজেকে বকে ক্ষান্ত হলো। চুপ করে বসতে আরাফের মা হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে সোফায় তুষির পাশে বসলেন। তুষি ব্যাগগুলোর দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, এগুলো কি, এতগুলো ব্যাগ? তোমার আর আরাফের জন্য আমি নিজেই গিয়ে বিয়ে শপিং করে এনেছি। তোমাদের তো বললাম যে গিয়ে নিজেরা যাতে শপিং করো, কিন্তু আরাফি তো যেতে চাইল না। বারবার তার এক কথা, বিয়ের আগেই ব্যবসার কিছু কাজ করে রাখবে। ও, তুমি ড্রেসগুলো দেখো পছন্দ হয় কিনা। তুষি মুখ লটকিয়ে বলল, এই জন্য আমাকে ডেকেছো আন্টি? তুমি পছন্দ করে এনেছো তাতেই হয়? আমি হলাম ন্যাচারাল সুন্দরী, যাই পরি না কেন সব কিছুতেই সুন্দর লাগে। তুষি ভাব নিয়ে কথাগুলো বলল। আরাফের মা খানিক শব্দ করে হাসলেন, হাসি মুখে বললেন, আচ্ছা সমস্যা নেই, তুমি কিছু ড্রেস দেখো, বিয়ে আর গায়ে হলুদের গুলো দেখো, আরাফের গুলো আরাফ দেখবে, তুমি তোমারটাই দেখো। তুষি অনিচ্ছুক ভঙ্গিতে কিছু ড্রেস দেখলো। আরাফের মা উঠে কিচেনে চলে গেলেন নাস্তা বানাতে। বেশ কিছুক্ষণ পর নাস্তা নিয়ে চলে এলেন। তুষি সব ড্রেস দেখে আবারও ব্যাগে ভরে রেখেছে। আরাফের মা নাস্তা টেবিলে রাখতে গিয়েও রাখলেন না। কিছু একটা ভেবে তুষির হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, তুষি যাও তো, আরাফকে নাস্তাটা দিয়ে আসো, একসাথে নাস্তা করো, আমিও একটু পর আসছি। তুষি মাথা জড়িয়ে এলো, মিনমিনে করে বলল, আমি যাব, কিন্তু কেন? ওমা কেন, কিরে? যাও যাও, আমিও তো আসছি একটু পর। তাহলে তোমার সাথেই যাই, একসাথে যাব, ঠিক আছে? আরাফের মা তুষিকে দাঁড় করিয়ে বলল, না ঠিক নেই, যাও যাও। কিন্তু আরাফকে নাস্তা দিয়ে আসলে একটা গুড নিউজ দিব। তুষি উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, কি গুড নিউজ আন্টি?
সেটা আরাফকে নাস্তা দিয়ে আসলেই বলবো, নয়তো না। তুষি মন খারাপ করে ঘরে চলে গেল। আরাফের মা মৃদু হেসে ব্যাগগুলো নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তুষি আরাফের ঘরের সামনে গিয়ে দু একবার নক করলো। তুষি ঘন ঘন ঢোক গিলছে। আরাফের ঘরে সে আগেও বহুবার এসেছে, এমন লাগেনি কখনোই, তবে ইদানিং তার এমন লাগে। আপাতত এসব ব্যাপারে পাত্তা না দিয়ে তুষি দরজার লক ঘুরিয়ে ভেতরে উকি দিল। রুম খালি, তবে সে জানে আরাফ ঘরেই আছে, তাই আরেকবার নক করে ভেতরে চলে গেল। আরাফের ওয়াশরুম লক ভেতর থেকেই অফ, তার মানে আরাফ ওয়াশরুমে। তুষি ভেবেছে এই সুযোগে ট্রে রেখে দৌড়ে বেরিয়ে যাবে। তুষি নিজের ভাবনা মতো ট্রে হাতে বিছানার পাশের টেবিলটা রাখতে গেলে হঠাৎ খেয়াল করে ব্যালকনিতে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে। তুষি চোখ বড় করে সেদিকে তাকিয়ে থাকে। ছায়াটা নড়ছে, একবার লাফাচ্ছে তো একবার হাঁটছে। তুষি চোখ বড় বড় করে ঢোক গিলল। এই দিনের বেলায় সে এসব কি দেখছে? তুষি মনে মনে সাহস জোগালো। এই খাম্বা তার ঘরে কোনো জিন ভূতের সাথে বসবাস করে? তার সব রহস্য ভেদ করবেই সে। তুষি হাতে ট্রে নিয়ে আয়তুল কুসরি পরে বুকে থুতু দিল। এক পা করে এগিয়ে গেল ব্যালকনির দিকে। তুষি ব্যালকনির দরজার সামনে গিয়ে থেমে গেল। বুকে থুতু দিয়ে পা বাড়ালো ব্যালকনিতে। ছায়াটা অতি সন্নিকটে এলো। তুষি উকি মেরে দেখতেই কিছু একটা তুষির পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করে উঠল। তুষি লাফিয়ে ওঠে, পেছনের দিকে চলে গেল। সেই সাথে ট্রেতে থাকা গরম কফি পড়লো আরাফের গায়ে। আরাফের হাত থেকে তোয়ালেটা পড়ে যায়। মৃদু স্বরে আহ করে ওঠে। তুষি রীতিমতো বোকা বনে যায়। পেছনে ফিরে দেখে আরাফ বুকের দিকে টি শার্ট ঝাড়ছে, যেখানে গরম কফি পড়েছে। আরাফকে চাচাতে দেখে সামনে দাঁড়ানো প্রাণীটাও চেঁচিয়ে ঘেউ ঘেউ করে ওঠে। তুষি পুনরায় চমকে সামনে তাকায়। একটা ছোট্টখাটো সাইজের কুকুর, সারা গা সাদা পশমে আবৃত, গলায় এই অক্ষরের একটা বেল্ট বেঁধে দেওয়া। তুষি চরম বিস্ময়ে নির্বাক হয়ে যায়। এ কুকুরটার ছায়াই দেখেছে তখন। ইডিয়েট, গড নোজ তুষি, আমার সাথে তোমার কি শত্রুতা? তুষি হাতে ট্রে নিয়ে আবারও আরাফের দিকে ঘুরে। আরাফের চাচাতে দেখে কুকুরটাও আবারও ঘেউ ঘেউ করে। তুষি ভয়ে একটু সেটিয়ে যেতেই আরাফ কুকুরটাকে ইশারায় চুপ করতে বলে। কুকুরটাও চুপ হয়ে চোখ পাকিয়ে তুষির দিকে তাকিয়ে থাকে। তুষি দাঁত দিয়ে নখ কামড়ে আমতামতা করে বলে, আসলে এই কুকুরটা হঠাৎ সামনে আসায় ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হাত ফসকে পড়ে গেল। আর তাও আবার গরম কফি আপনার উপরেই পড়লো। অনেক ভালো একটা কাজ করেছো, এই জন্য তোমার মুখে নোবেল ছেড়ে মারা উচিত। এখন দাঁড়িয়ে না থেকে যাও, ঘর থেকে যাও। তুষি ভয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে বাইরের দিকে। পরক্ষণে মস্তিষ্ক প্রবলভাবে জানান দেয় আরাফকে সাহায্য করার জন্য। তুষি বিপাকে পড়ে আরাফের দিকে তাকায়। আরাফ চোখ সামান্য কুচকে নিজের টি শার্টের উপর বুকে ফু দিচ্ছে। তুষির ভীষণ মায়া হলো। সে দরজার সামনে বেরিয়ে দিল, তারপর ট্রি টেবিলে রেখে ধীর পায়ে আরাফের পেছনে গিয়ে দাঁড়ালো। আরাফ তখনও খেয়াল করেনি কিছুই। তুষি ভীষণ জড়তা নিয়ে বলল, আমি মলম লাগিয়ে দিব। আরাফ চমকে তুষির দিকে তাকায়, কপাল কুচকে বলে, তুমি যাওনি কেন এখনো? ইউ মে গো, আমার হেল্প লাগবে না। তুষি আরাফের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, মলম লাগিয়ে চলে যাব, আমার জন্যই তো হলো। আরাফ ভ্রু কুচকে তাকিয়ে থাকে তুষির দিকে। তুষি এক পলক তাকায় আরাফের দিকে। আরাফকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আরাফ তাকিয়ে থেকে বাঁকা হাসে, চুলগুলো ঠিক করে নেয় হাত দিয়ে। বিছানার কাছে যেতে যেতে এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে। তুষি চমকে যায়। দরজার দিকে এক পলক তাকিয়ে আবারও আরাফের দিকে তাকায়। আরাফকে এভাবে সে আজ দ্বিতীয়বার দেখছে। সে দ্রুতই চোখ সরিয়ে খুবই লজ্জিত হয়ে বলে, এমা চিচি, লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন নাকি? এভাবে উদাম হয়ে বসে আছেন? আরাফ ঠোঁট কামড়ে হাসে, পরক্ষণেই গম্ভীর মুখে বলে, গাধা, শার্ট না খুলে মলম লাগাবে কিভাবে? আমার ঠান্ডা লাগছে, মলম লাগালে তাড়াতাড়ি লাগো, অ্যান্ড দেন রুম থেকে বের হও। তুষি চোখ বন্ধ করে শ্বাস নেয়। তারপর টেবিলের উপর থেকে মলম নিয়ে আরাফের সামনে দাঁড়ালো। আরাফের পাশে বসে হাতে মলম নিয়ে বুকের দিকে লাগাতে গিয়ে থেমে গেল। অপ্রস্তুত হয়ে তাকালো আরাফের দিকে। আরাফ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। তুষি চোখ বন্ধ করে আরাফের বুকে মলম লাগিয়ে দিল। খুব দ্রুত কাজ শেষ করে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে চলে যেতে নিতেই আরাফের দিকে তাকিয়ে থেমে গেল। আরাফের ঠোঁট লাল হয়ে আছে। ঠোঁটেও কি গরম কফি পড়লো নাকি? তুষি চিন্তিত হয়ে বলে উঠল, আপনার ঠোঁট লাল কেন? কফি কি ওখানেও পড়েছে? তুষি প্রশ্ন করে নিজেই থমকে গেল। তুষি মুখে হাত দিয়ে মলমটা বিছানায় ফেলে দৌড়ে ঘর থেকে বের হতে উদ্যত হলো। তার আগে আরাফ হাত ধরে হ্যাঁচকা টান দিল।
তুষি টাল সামলাতে না পেরে আরাফের দু কাঁধে হাত রাখলো। তুষির সামনের চুলগুলো আরাফের মুখের উপর আছড়ে পড়েছে। তুষি চমকে আরাফের দিকে তাকালো। আরাফ তুষির দিকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে বলল, সব ছেড়ে নজর আমার ঠোঁটের দিকে যাচ্ছে কেন?